হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজ আমরা একটা স্পেশাল চ্যাপ্টার পড়ছিলাম যেটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, তাই তো। আর আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়েও ডিসকাস করব তোমাদের সাথে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকের এই স্পেশাল ডেতে, যেখানে আজকে আমরা ডিসকাস করব সেক্স ডিটারমিনেশন সম্বন্ধে। ভেরি ইজি টপিক, বাট তোমার ক্লাস 12-এর এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আজকে আমরা ডিসকাস করব পেডিগ্রি অ্যানালাইসিস, রাইট। তোমাদের সবাইকে তাহলে আজকে ওয়েলকাম করে আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই স্পেশাল ক্লাস। তার আগে তোমাদের বলি, তোমরা সবাই জুম অ্যাপসের থ্রু ক্লাস করছো তো, যেটা আমাদের থার্সডেতে হচ্ছে। এটা কাদেরকে বলছি আমি? যারা তোমরা চ্যাটার্জিহাট আর আন্দুল সেন্টারে পড়ো ক্লাস 12-এ। কারণ জুম ক্লাসের থ্রু দিয়ে আমরা তোমাকে প্রত্যেক উইকে মক টেস্ট নিচ্ছি, তোমাকে রিভিশন করাচ্ছি পুরনো চ্যাপ্টারগুলো, এবং তোমাকে কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখতে হয় সেটাও শেখাচ্ছি। বুঝেছো ব্যাপারটা? তাহলে এর জন্য তোমরা যারা জুম অ্যাপসে হয়তো এখনও রেজিস্ট্রেশন করাওনি, তারা খুব তাড়াতাড়ি আমার ফোন নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করিয়ে এই থার্সডে থেকেই যেন জুম ক্লাসটা করতে পারো, যেটা রাত্রির 8টা থেকে হয়। বুঝেছো? তাহলে সবাই কিন্তু ভুলবে না, রাইট? ওকে, তাহলে আজকে আমরা তো সেক্স ডিটারমিনেশন নিয়ে কথা বলবো। এই দেখো, এই যে সেক্স ডিটারমিনেশন, এটাকে নিয়ে আমরা ফার্স্ট বলি একটা, আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে কি আছে? তাহলে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের ভেতরে কি আছে? ক্রোমোজোম আছে। আজকে তোমাকে সেই ফার্স্ট এই ক্রোমোজোমকে নিয়ে কিছু কথা বলি। চলো দেখো, আমাদের সেলের মধ্যে 2 টাইপ অফ ক্রোমোজোম প্রেজেন্ট আছে। ওয়ান ইজ দ্য অটোজোম, অ্যানাদার ইজ দ্য সেক্স ক্রোমোজোম। এটাকে অনেক সময় তুমি অ্যালোজোমও বলতে পারো। কি বললাম? অ্যালোজোম। তাহলে আমরা ফার্স্ট কি বলি? দ্য ক্রোমোজোম দ্যাট আর ইনভলভ ইন দ্য সেক্স ডিটারমিনেশন, দ্যাট ইজ কল্ড দ্য সেক্স ক্রোমোজোম। আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে 23 পেয়ার্স ক্রোমোজোম আছে, আর এই 23 পেয়ার্সের মধ্যে এই যে 22 পেয়ার্স, দিস ওয়ান আর দ্য অটোজোম, আর এই যে 1 পেয়ার দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর এই সেক্স ক্রোমোজোমই সেক্স ডিটারমিনেশন করতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। দে ইনক্লুড অ্যান এক্স ওয়ান ওয়াই। তুমি এই যে সেক্স ক্রোমোজোমের মধ্যে কি দেখছো? এক্স ক্রোমোজোম অ্যান্ড ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট আছে। এটা আমি একটা মেলেদের ক্যারিওটাইপিং দেখাচ্ছি, মানে মেলেদের সেলের ভেতরে কি ধরনের ক্রোমোজোমের কম্বিনেশন সেটা বোঝাচ্ছে এটা। আর কি দেখো, এই যে আমি তোমাকে বলছি নাম্বার অফ অটোজোম ইজ সেম ইন দ্য মেলস অ্যান্ড ফিমেল, কারণ এই 22 পেয়ার্স সেটাকে কি বলছিলাম আমি? অটোজোম। সেটা কিন্তু বোথ মেল আর ফিমেলের মধ্যে সেম প্রেজেন্ট আছে। দ্যাট মিনস 44। অনলি এই পেয়ারটাই কিন্তু ডিফারেন্ট, অনলি এই পেয়ারটার মধ্যে, আদারওয়াইজ অল দ্য সেম। মজার ব্যাপারটা দেখো তো, আমরা ছেলে আর মেয়েদের মধ্যে 22 পেয়ার্স অফ ক্রোমোজোম এবং তার ভেতরে যে জিন প্রেজেন্ট আছে, all genes have same function, both male and female, because they have present the specific location in the chromosome. মজার ঘটনাটা না? শুধুমাত্র মেল আর ফিমেলকে ডিস্টিংগুইশ করছে কে? সেটা হচ্ছে এই সেক্স ক্রোমোজোম। দেখো, এবার আমরা একটা ব্যাপার তোমাকে বোঝাই। হেনকিং 1891 উনি কি করলেন দেখো, ফার্স্ট studied the spermatogenesis in some insect and observed that 50% of the sperm receive a nuclear structure after the spermatogenesis
and other 50% sperm did not receive it. মানে 50% স্পার্মের মাথায় বা স্ট্রাকচারের ওপর একটা নিউক্লিয়ার স্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে আর 50%-এর মধ্যে ডেভেলপ হচ্ছে না। Hanking called this structure as the X body. Now it is called the X chromosome. এটাই হচ্ছে X ক্রোমোজোমের ডিসকভারির রহস্য। কোন সায়েন্টিস্ট করলো তাহলে? সেটা হচ্ছে হ্যানকিং। খুব মজার না? এইভাবেই আলটিমেটলি তৈরি হয়েছিল আমাদের এক্স ক্রোমোজোমের যাত্রা শুরু। আর এই এক্স ক্রোমোজোমই তোমার মেল অ্যান্ড ফিমেলের মধ্যে বোথ আর প্রেজেন্ট আছে, রাইট? বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন। মেনলি 3 টাইপসের সেক্স ডিটারমিনেশনের কথা তোমাকে বলবো। একটা হচ্ছে XX আর XO মেকানিজম, আর একটা হচ্ছে XX আর XY মেকানিজম। অ্যানাদার ওয়ান ইজ দ্য ZZ অ্যান্ড ZW টাইপ অফ মেকানিজম। এই 3টে মেকানিজম তোমাকে একটু ডিটেলসে বোঝাই, চলো একটা একটা করে। প্রথমটা আসছে XX and XO টাইপ অফ মেকানিজম। এখানে একটা কথা আসছে যেটা হচ্ছে হোমোজাইগাসিটি অ্যান্ড হেটেরোজাইগাসিটি। আমরা মেলরা কি? আমরা হেটেরোজাইগাসিটি শো করি ইন দ্য সেক্স ক্রোমোজোম প্যাটার্নে। কেন বলো তো? সেটা হচ্ছে XY আছে বলে। ফিমেলরা কি শো করে? XX শো করে। কিন্তু আমি হিউম্যানের ব্যাপারটা নয় পরেই আসছি, কারণ আমরা ফার্স্ট ডিসকাস করছি সেটা হচ্ছে XX অ্যান্ড XO মেকানিজম। সেটা তুমি কার মধ্যে দেখতে পাবে? দেখতে পাবে তুমি মেনি ইনসেক্টের মধ্যে, লাইক গ্রাসহপারের মধ্যেও। কি হয় এখানে? মেল ইজ দ্য হেটেরোগ্যামেটিক। Male is the heterogametic means here 2 sex chromosome is not the similar, so they are called the heterogametic. So XO gametes with X and gametes without X. X মানে আমরা মানে কোনো ক্রোমোজোম নেই, সেই কারণে আমরা 0 ধরছি ভাবো। ফিমেলেরা কি আছে? Female are the homogametic because XX all gametes are with the X chromosome. That means that 2 gametes are in similar. বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো আমাদের হিউম্যানসের কথা বলি। হিউম্যানসের মধ্যে কি আছে? XX and XY type of mechanism. In here male is heterogametic কারণ কি আছে? X and Y 2 gametes are dissimilar. Females is the homogametic, only X and X মানে দুটো X is the same, so homogametic এর কথা বলছি। দেখো XY আর এখানে XX। ড্রোসাফিলা, এই ড্রোসাফিলা মেলানোগেস্টার যেটাকে তুমি ফ্রুট ফ্লাই বলবে, তার মধ্যেও কিন্তু এই XX and XY টাইপ অফ মেকানিজম আর অবজার্ভ হলো ব্যাপারটা। এবার দেখি ZZ and ZW টাইপ অফ মেকানিজম। এখানে কি হচ্ছে দেখো, এটা কাদের মধ্যে তুমি দেখতে পাবে? এটা দেখতে পাবে তুমি বার্ডসের মধ্যে। চিকেনসও একটা বার্ডসের মধ্যেই আসছে। এখানে কি হয়? মেল ইজ হোমোগ্যামেটিক বিকজ তারা যে স্পার্মগুলো তৈরি হয় তাদের বডিতে, তারা অলওয়েজ সেম ক্রোমোজোম কন্টেন্ট করে, সেটা হচ্ছে তোমার জেড অর জেড মানে সিমিলার। অন দ্য আদার হ্যান্ড ফিমেল আর হেটেরোগ্যামেটিক। ফিমেলের যে এক্সেল এগ তৈরি হয় যেটা ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে, সেটা আইদার জেড অর ডাব্লু। দেখতে পেলে এখানে ফিমেলটা কি হলো? হেটেরোগ্যামেটিক হলো। সো আমরা এখানে XX ব্যাপারটা না নিয়ে এসে জেডের কথাটা নিয়ে এলাম, কারণ এখানে ফিমেলটাকে আমরা হেটেরোগ্যামেটিক দেখলাম। বোঝা গেল ব্যাপারটা? XX and XO and XX XY mechanisms show the male heterogametic
and ZZZW mechanism show the female heterogamity. এইটা মাথায় রাখতে হবে তোমাকে। এবার দেখো সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যানস। একটা হিউম্যানসের যখন বেবি হয় সেটা ছেলে হয় বা মেয়ে হয়, আর তো কিছু হয় না, কিন্তু এই ছেলে বা মেয়ে হওয়া সেটা কার উপর ডিপেন্ড করবে? ফাদারের ওপর, না মাদারের ওপর, না বোথ কারোর ওপর? আমি সেক্সের কথাটা বলছি, সেক্স ডিটারমিনেশন হওয়ার ব্যাপারটাকে বলছি। দেখো ভালো করে, আমরা হিউম্যান হ্যাজ 23 পেয়ার অফ ক্রোমোজোম, নো ডাউটস। তার মধ্যে 22 পেয়ার্স আছে অটোজোম আর 1 পেয়ার আছে সেক্স ক্রোমোজোম। A pair of X chromosome XX present in the female, XY chromosome, that means XY are present in the male. দেখো এইটাকে আমরা একটা মেলকে করেছি আর এটা একটা ফিমেলকে করেছি। মেল থেকে যে স্পার্ম তৈরি হয় সেটা আইদার কন্টেন্ট করে 22 প্লাস এ মানে অটোজোম আর কিছু নয়, প্লাস এক্স অর 22A প্লাস ওয়াই। আর ফিমেলের মধ্যে যে এক্সেল তৈরি হয় সেটা অলওয়েজ হবে 22 প্লাস এ প্লাস এক্সই তৈরি হবে। এবার যদি এই স্পার্মটা গিয়ে ফিউজ করলো তাহলে কি তৈরি হয়ে যাচ্ছে? 44 প্লাস এ প্লাস এক্স এক্স মানে ফিমেল তৈরি হবে। এই স্পার্মটা গিয়ে যদি ফিউজ করে 44 এ প্লাস এক্স ওয়াই তৈরি হবে, দ্যাট মিনস দ্য মেল তৈরি হবে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে কে ডিটারমাইন করলো অফস্প্রিং এর কি সেক্সটা হবে? সেটা ডিটারমাইন করলো কে? এই যে মেল। এটাকে আমরা বলছি সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যানস এর ক্ষেত্রে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অলসো ফর ইউর ক্লাস 12 এক্সাম। During spermatogenesis, males produce the two type of gametes, 50% with X chromosome and 50% with the Y chromosome. Female produce only ovum with the X chromosome is present আছে as a sex chromosome হিসাবে। তোমাকে সেক্স ডিটারমিনেশন বলছিলে এইসব লিখতে হবে না, শুধু এই চারটা এঁকে দিলেই চলবে, আমি তোমাকে বোঝাবার জন্য বলছি। There is an equal probability to fertilize the ovum with the sperm carrying the either X or the Y chromosome. এই দুটোই আলটিমেটলি ফিউজ করতে পারে, 50-50 চান্স আছে। যেটা ফিউজ করবে তাই আলটিমেটলি সেক্স ডিটারমাইন করবে। So say the sperm determine whether the offspring are male or the female হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এবার আসি সেক্স ডিটারমিনেশন ইন হানি বিজ এর ক্ষেত্রে। এই ব্যাপারটা একটু মজার ইন্টারেস্টিং ব্যাপার আসছে। দেখো এই যে হানি বিজ, it is based on the number of sets of chromosome an individual is ultimately received. ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, ফার্টিলাইজড এগ ডেভেলপ অ্যাজ এ ফিমেল কুইন অর ওয়ার্কার, দুটো তৈরি হতে পারে। ফার্টিলাইজড এগটা, আনফার্টিলাইজড এগ ডেভেলপ অ্যাজ এ মেল, সেটাকে বলছি ড্রোন, ইজ কল্ড দ্য পার্থেনোজেনেসিস প্রসেস। মানে আনফার্টিলাইজড কন্ডিশনে এগ থেকে তো একটা মনে করো বেবি তৈরি হয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? পার্থেনোজেনেসিস প্রসেস। এখানে কি হচ্ছে দেখো, একটা কুইন সে ডিপ্লয়েড, এই ড্রোন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবার এদের দুজনের ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে, ফার্টিলাইজড হবে একটা কি হবে না। যদি দেখো ফার্টিলাইজড না হয় তাহলে ড্রোন তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হ্যাপ্লয়েড মেল তৈরি হচ্ছে। আর যদি ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে তাহলে কি তৈরি হচ্ছে? ওয়ার্কার মানে ডিপ্লয়েড ফিমেল তৈরি হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এটা ভেরি ইন্টারেস্টিং, ভালো করে মাথায় রাখতে হবে। দেখো ফিমেলদের মধ্যে 32 ক্রোমোজোম, দ্যাট মিনস দে ডিপ্লয়েড ইন নেচার, আর মেলেদের মধ্যে অনলি 16। তাদের মধ্যে দেখো মাইটোসিস প্রসেসেই গ্যামেটস তৈরি হচ্ছে, বাট ফিমেলদের ক্ষেত্রে মিওসিস প্রসেস ফলো আপ করে গ্যামেটস তৈরি হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং প্রসেস কিন্তু এই হানিবিজের ক্ষেত্রে, একটু মাথায় রেখো। So therefore the female are diploid, that means 32 chromosome, and males are the haploid, 16 chromosome is there. It is also be called the haplodiploid sex. একজনের হ্যাপ্লয়েড আছে আর একজনের ডিপ্লয়েড আছে।
In this system, males produce sperm by the mitosis, যেটা আমি তোমাকে বোঝালাম. They do not have father and thus cannot have the sons, but have grandfather can have the grandson. এই কোশ্চেনটা সিবিএসসি দের মধ্যে ভালোভাবে আসে, পুরো এই লাইনটা তুলে আসে. কেন বলো তো? তার কারণ মেল প্রডিউস স্পার্ম বাই মাইটোসিস, মাইটোসিস প্রসেসেই স্পার্ম তৈরি হয়. এই সেন্টেন্সটাই লিখবে শুধুমাত্র. They do not have a father and thus cannot have the son but have a grandfather. কেন হচ্ছে ব্যাপারটা? দেখো এর এই যে ড্রোন বা তোমার তৈরি হচ্ছে মাদারের থেকেই তো তৈরি হচ্ছে, এ তো ফাদারের কোনো পার্টিসিপেশন নেই. তাই আমরা বলছি they do not have the father. কিন্তু তার আগে এটা তো একটা ফিমেল, নিশ্চয়ই তাহলে তার কি ছিল? তার আলটিমেটলি ক্যান নট হ্যাভ দ্য সন বাট হ্যাভ দ্য গ্র্যান্ডফাদার. গ্র্যান্ডফাদার ছিল, তার থেকেই না এই ফিমেলটা তৈরি হয়েছিল. এই চারটা এঁকে দেবে ভালো করে, খুব ইন্টারেস্টিং. সিবিএসসি বোর্ডেদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম কিন্তু. আর আইসি বোর্ডেদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেদের জন্য শুধুমাত্র সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যানসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. এবার একটা জিনিস নিয়ে তোমার ডিসকাশনের মধ্যে আসি, সেটা হচ্ছে মিউটেশন. মিউটেশন ব্যাপারটা কি সেটা নিয়ে আগে তোমার সঙ্গে কথা বলি চলো. ইট ইজ এ সাডেন হেরিটেবল চেঞ্জ অকারিং ইন দ্য ডিএনএ সিকোয়েন্স. ডিএনএর মধ্যে এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি এর একটা হাইড্রোজেন বন্ড থাকে, তার দিয়েই একটা ডিএনএ স্টেবিলিটি পায় বা তার স্ট্রাকচার তৈরি হয়. এবার কোনো কারণে ওই নাইট্রোজেনিয়াস বেসগুলোর চেঞ্জ হয়ে গেলে ডিএনএ স্ট্রাকচারও চেঞ্জ হয়, সেটাকেই আমরা বলছি মিউটেশন. So in sudden heritable change occurring in the DNA sequence and this result change in the genotype or phenotype of the organism. কারণ ডিএনএটাই তো সব কিছু কন্ট্রোল করে, আর ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হলে জিনোটাইপ আর ফিনোটাইপ চেঞ্জ তো হবেই, এটাই তো স্বাভাবিক. Recombination and mutation leads to the variation of the DNA. মিউটেশন একটা ডিএনএ চেঞ্জ করতে যেমনভাবে হেল্প করে, নর্মালি আমাদের সবার সেলের মধ্যে ক্রসিং ওভার হবেই 100%, কারণ এটা তো মিওসিস প্রসেসের সময় হয়, আর তখনই কিন্তু রিকম্বিনেশন হবেই হবে. আর রিকম্বিনেশন আর মিউটেশন দুটোই ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করতে রেসপন্সিবিলিটি দেখাতে পারে. টাইপস অফ মিউটেশন, মেনলি দ্য টু টাইপ অফ মিউটেশন ইজ দেয়ার. আরও অনেক ডিভিশনে আমরা ডিভিশন করতে পারি, বাট মোস্ট কমন ইট ইজ দ্য টু টাইপ ইন ইউর ক্লাস 12 syllabus. One is the point mutation, another one is the frame shift mutation. But what is the difference between point mutation and frame shift mutation? Now we discuss these important two terms. Number one, point mutation. এটা একটা অরিজিনাল তুমি সিকোয়েন্স দেখছো ডিএনএ এর স্ট্যান্ডের মধ্যে, এখানে টি এ এ সি টি জি সি ছিল, এখানে দেখো টি ছিল, তো এখানে দেখো পার্টিকুলার একটা নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে গেছে, টি এর বদলে কে চলে এসছে, এখানে সি চলে এসছে. অসুবিধাটা কি? অসুবিধাটা কিছু নয়. এইখানে যখন এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আর এমআরএনএর এই তিনটে নাইট্রোজেনাস বেসকে নিয়েই তৈরি হয় একটা কোডন. এই কোডনই কোড করে একটা অ্যামাইনো অ্যাসিডকে, আর এই অ্যামাইনো অ্যাসিডসগুলো যদি চেঞ্জ হয়, প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, রাইট? ইনসুলিন একটা প্রোটিন তৈরির বদলে তোমার গ্রোথ হরমোন তৈরি হয়ে যাবে প্রোটিন. তাহলে কি সেটা কাজে লাগবে কিছু? দেখো, it is the mutation due to the change in the single base pair. So একটা পয়েন্টে হচ্ছে চেঞ্জটা, তাই এটাকে আমরা কি বলছি? পয়েন্ট মিউটেশন. আর কি দেখো, এই পয়েন্ট মিউটেশন ইজ এ ডিফারেন্ট টাইপের হতে পারে. কি কি হতে পারে? এখানে এমন চেঞ্জ হলো, সেখানে মনে করো সিমিলার টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডই কোড করবে সেই কোডনটা. এইটা অবশ্য তুমি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়লে আরও ভালো করে বুঝতে পারবে এটা. বা সেটা এমন হলো ইউইউএ বা ইউএজি টার্মিনেশন কোডনকে কোড করলো, তাহলে পুরো ব্যাপারটাই ননসেন্স তৈরি হয়ে গেল, মানে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে গেল. আদারওয়াইজ তারা এমন কিছু চেঞ্জ করলো,
তারা অন্য অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে থাকলো। এটাকে বলছি আমরা মিসসেন্স টাইপ অফ পয়েন্ট মিউটেশন। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট মিউটেশন। এবার বলি আমি ফ্রেম শিফট মিউটেশন। এখানে কি হয় দেখো, it is the deletion or insertion of base pair resulting in the shifting of the DNA sequence. আগেরটায় কি হয়েছিল, কোনো জেনেটিক নাইট্রোজেনিয়াস বেস ডিলিট হয়নি, ইনসারশনও হয়নি, কিন্তু অনলি চেঞ্জ হয়েছিল। আর এই ফ্রেম শিফট মিউটেশনে এনি নাইট্রোজেনিয়াস বেস আইদার ইনসার্টেড হবে, আদারওয়াইজ ডিলিট হবে। হলে কিটা হবে দেখে নাও একটুখানি। দেখো এখানে মেনলি কি ছিল, এখানে একটা এরকম তোমার কোডন বা একটা ছিল ভাবো, এর মধ্যে যদি একটা জি, এই নতুন একটা এখানে কোডন, একটা নাইট্রোজেনিয়াস বেস অ্যাড হয়ে গেছে। সবসময় কি হয়, এই তিনটে 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 নিয়ে না, আমি বলছিলাম না একটা কোডন মানে এর একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে। দেখো এইখানে যখনই এই তিনটে পেছনে একটা নিউ নাইট্রোজেন বেস ঢুকে পড়লো, তখন কি হয়ে গেল, এই ফ্রেমটা ক্যাট ছিল, ক্যাটের পর দেখো পরেরটাও ক্যাট ছিল, ক্যাট ছিল, ক্যাট ছিল, ক্যাট 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 ছিল। আর যখনই দেখো ক্যাটের পেছনে জি ঢুকে পড়লো, তখন কি হলো, প্রথমটা ক্যাট থাকলো, তারপর একটা হয়ে গেল দেখো জ্যাট ক্যাট ক্যাট, মানে একটা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস তৈরি হয়ে গেল এখানে। আর এখানে পুরো এটা পার্টিকুলারলি একটা পয়েন্ট মিউটেশনের সময়, যেখানে পার্টিকুলারলি আমি কি বলছি, একটা পয়েন্টে চেঞ্জ করলো। এ দেখো হলো ব্যাপারটা, সি এর বদলে জি হয়েছিল, কিন্তু ফ্রেম শিফটে ডিফারেন্সটা কোথায়? ফ্রেম শিফটে কি হলো, সি এ টি ছিল, সি এর বদলে এই টিটা পুরো রিপ্লেসড হয়ে গেল। তখন কি হবে, প্রথমটা ক্যাট থাকলো, তারপরেরটার ক্যাট থাকলো না। দেখো সি এ সি মানে পরের নাইট্রোজেনিয়াস বেসটাকেও টেনে নিল, তখন পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। আবার বলছি আর একবার, এইখানে কি ছিল দেখো টি ছিল, এই টিটা পুরো রিপ্লেসড হয়ে গেছে। আর তিনটে নাইট্রোজেনিয়াস বেসকে নিয়ে তৈরি হচ্ছে কি একটা কোডন। প্রথম কোডনটা ঠিকই থাকলো, কিন্তু পরের কোডনটা সিএসি তৈরি হয়ে গেল। তারপরটা কি হলো, এটিসি, তারপরটা এটিসি, মানে পুরো ফ্রেম চেঞ্জ হয়ে গেল। সো ইট ইজ কল্ড দ্য ফ্রেম শিফট মিউটেশন। লস অফ ডিলিশন অর গেট insertion or duplication of the DNA segment cause the chromosomal abnormalities. Chromosomal abnormalities are seen in the cancer cell. বুঝে গেল ব্যাপারটা? নেক্সট দেখি আমরা মিউটাজেন্ট। মিউটাজেন্স কি জিনিস ব্যাপারটা? ইট ইজ দ্য এজেন্ট দ্যাট ইনডিউস দ্য মিউটেশন। এই এজেন্টটার জন্য মিউটেশন হয়। দিস মিউটেশন or mutagens is the two type: physical mutagens and the chemical mutagens. Physical mutagens এর মধ্যে ইউভি রেডিয়েশন, আলফা, বিটা, গামা রেস, এক্স রে সব কিছু আছে। কেমিক্যাল মিউটাজেন্স এর মধ্যে মাস্টার্ড গ্যাস, ফেনল, ফরমানিল, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যামোনিয়া সবগুলোই কিন্তু মিউটেশন কজ করতে পারে ইন দ্য ডিএনএ সিকোয়েন্সের মধ্যে। So they are called as a chemical mutagens. এবার একটা মজার জিনিস আমরা অ্যানালাইসিস করব, সেটাকে আমি বলবো পেডিগ্রি অ্যানালাইসিস। এটা মেনলি একটা তোমার আমাদের ফ্যামিলি হিস্ট্রির ব্রাঞ্চিং প্যাটার্ন। ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে আমরা যখন ডিসকাস করতে চাইবো, সেটাকে একটা ইজি একটা স্কিম্যাটিক ওয়েতে নিয়ে চলে আসবো, যেটা তোমাকে বুঝতে অনেকটা সুবিধে হবে। দেখো আমরা এর জন্য কি করছি, এই একটা পেডিগ্রি চার্ট দেখো, আমরা এখানে একটা সিম্বল হিসাবে ডেসক্রাইব করি। এই যে স্কোয়ার বক্স দেখছো, এটাকে আমরা বলছি মেল, আর এই হচ্ছে তোমার একটা সার্কেল, সেটাকে আমরা বলছি ফিমেল। দেখো দুটো লাইন টেনে দিয়েছি দুজনের মধ্যে, মানে এটার মধ্যে ম্যারেজ, বিয়ে হয়েছে ভাবো, তাদের মধ্যে থেকে এরকম লাইন টেনে দিয়েছি, মানে এটা তাদের আফটার ম্যারেজের পর বেবি হয়েছে, সন অর ডটার হয়েছে। কটা হয়েছে সেটা এখান থেকে তুমি দেখেই বুঝতে পারবে। তারপর আবার তাদের মধ্যে আমরা বিয়ে দিয়েছি।
এবার যেখানগুলোকে রেড করে দিচ্ছি সেটাকে বলছি তারা কোনো একটা জেনেটিক ডিসঅর্ডারে অ্যাফেক্টেড হয়ে আছে, তাই সেটাকে আমরা ডিপ করে দিয়েছি। দেখো, ইন হিউম্যানস কন্ট্রোল ক্রসেস আর নট পসিবল, সো দ্য স্টাডি অফ ফ্যামিলি হিস্ট্রি অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স ইজ ইউজড। প্ল্যান্টের ক্ষেত্রে হলে কি হয়, আমরা তার অফস্প্রিংয়ের সঙ্গে তার ফাদারের হয়তো আবার ক্রস করাতে পারি বা পলিনেশন করাতে পারি, কিন্তু হিউম্যানসের সেটা পসিবল নয়। সেই জন্য আমরা পেডিগ্রি অ্যানালাইসিসের প্রসঙ্গটা টেনে আনছি তোমার কাছে। Such analysis of genetic traits in the several generation of the family is called the pedigree analysis. এখানে কি হয়, the representation of the chart showing the family history called the family tree or the pedigree. In humans genetics, pedigree study is utilized to trace an interference of the specific traits or the abnormalities of a disease. কোনো অ্যাবনর্মালিটিস অফ ডিজিজকে ট্রেস করতে পেডিগ্রি চার্ট ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে এই যে সাইনটাকে আমরা বলছি মেল স্কোয়ার, এটা হচ্ছে ফিমেলের সাইন, সেক্স আনস্পেসিফাইড হলে এরম সাইন দেবো, অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল হলে ভেতরটাকে রেড করে দিচ্ছি আর ডিপ করে দিচ্ছি আমরা, মেটিং হলে দুটোর মধ্যে লাইন টেনে দেবো, মেটিং বিটুইন দ্য রিলেটিভসের মধ্যে হলো ডাবল লাইন টানছি, পেরেন্টস অ্যাভভ অ্যান্ড চিলড্রেন বিলো, এখানে কটা চিলড্রেন হয়েছে, দুটো, একটা ফিমেল একটা মেল, পেরেন্টস উইথ অ্যাফেক্টেড মেল চাইল্ড দেখো, 5 আনঅ্যাফেক্টেড অফস্প্রিং যদি হয় তখন আমরা একসঙ্গে ভেতরে 5 লিখে দিই। এইভাবে আমাদের সিলেবাসের মধ্যে আমরা দুটো মেন টাইপের পেডিগ্রির কথা তোমাকে বলা আছে, তোমার থিওরিতে, প্র্যাকটিক্যালি আরও আছে, কিন্তু থিওরিতে দুটো পয়েন্ট মনে রাখলেই হবে। একটা দেখো, পেডিগ্রি অ্যানালাইসিস অফ অটোজোমাল ডমিনেন্ট ট্রেট। অটোজোমাল ডমিনেন্ট কেন বলছি, দেখো প্রত্যেকটা জেনারেশনেই কেউ না কেউ এখানে অ্যাফেক্টেড হচ্ছে, কিন্তু কোনো একটা জেনারেশনে কেউ অ্যাফেক্টেড নয়, তখন তাকে আমরা রিসিসিভ বলবো। দেখো এখানে কেউ অ্যাফেক্টেড ছিল না, সাডেনলি আবার এখানে কি হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে, তাই এটাকে আমি বলছি পেডিগ্রি অ্যানালাইসিস অফ অটোজোমাল রিসিসিভ ট্রেট। রিসিসিভ কন্ডিশনে ছিল তো, কোনো এক্সপ্রেস হয়নি, কিন্তু নেক্সট জেনারেশনে আবার এক্সপ্রেস হয়েছে। তাহলে আমরা অটোজোমাল ডমিনেন্ট ট্রেটসের এক্সাম্পল দেখছি মায়োট্রনিক আর মায়োট্রপিক তোমার ডায়াস্ট্রপি আর ডিস্ট্রপি। আর পেডিগ্রি অ্যানালাইসিসের অটোজোমাল রিসিসিভ ট্রেটে আসছে sickle cell anemia. This is a two important example. Please you bear in mind that is a very important two things is there. Queen Victoria was a carrier of a hemophilia, so her family pedigree saw many hemophilic ultimately descendants. দেখো এখানে প্রিন্স অ্যালবার্ট এন্ড কুইন ভিক্টোরিয়া ছিল, ভিক্টোরিয়া কি ছিল, ক্যারিয়ার ছিল, তারপর থেকে দেখো কটা তাদের চিলড্রেন ছিল, 1 2 3 4 5 6 7 8 9 নট এরম চিলড্রেন ছিল। তাদের মধ্যে দেখো এই যে তোমার অ্যালিসি, ইনি ক্যারিয়ার ছিলেন, কিন্তু লিওপল্ড ইনি দেখো একটা সন, কিন্তু ইনি অ্যাফেক্টেড ছিলেন। এটা একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টস। এটা পেডিগ্রিটা দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। তারপরে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে, কটা বেবি তৈরি হচ্ছে, কটা সন হচ্ছে, কটা ডটার হচ্ছে, সব কিছুই আমরা বুঝতে পারি। এই হচ্ছে আমাদের পেডিগ্রি অ্যানালাইসিস। তাহলে এই চ্যাপ্টারে আমরা অনেকটা লাস্টের দিকে এসে গেছি আজকে, আর আজকে আমরা এই টপিকটা অবধি তোমার কাছে পড়লাম। আর যেহেতু আমাদের ক্লাস 12-এর অনেকটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমরা এখন কি প্ল্যানিং চলছে আমাদের, একটু করে পুরনো জিনিসগুলোকে রিভিশন আর একটু করে নতুন শেখা, তাই তো। তাহলে এবার থার্সডেতে তোমাদের এই উইকে কি টেস্ট দেওয়া হয়েছে, হিউম্যান রিপ্রোডাকশনের ওপর। তাহলে থার্সডেতে জুম ক্লাসের থ্রু দিয়ে তোমাকে হিউম্যান রিপ্রোডাকশনের ওপর মক টেস্ট থাকবে, যেটা তোমায় খুব ভালো করে দিতে হবে। তারপর আমি কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করব, তারপর রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটাও আবার একটু রিভিশন হবে। তাহলে খুব ভালো করে পড়ো এই সময়টা, তোমাকে আমি বায়োলজিতে এক্সপার্ট তৈরি করব। শুধু টেকনিকটা ফলো করো আমার সঙ্গে, রাইট? আর কিছু তোমার চিন্তা নেই। তুমি আইএসসি আর সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল যেই বোর্ডে পড়ো না কেন, 95 নাম্বারের বেশি পাওয়ার জন্য প্রস্তুত হও। শুধু ব্যাকেটে একটা কথাই বলে দিই, যদি আমার টেকনিক তুমি ফলো করো, তাহলে উইথাউট এনি টেনশন তুমি 95+ পাচ্ছই পাচ্ছ।
ওকে, তাহলে আজকে এতখানি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।